সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সকলকে নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে শিখন অভিজ্ঞতা 2-এর 13, 14, 15 ও 16 সেশনটার পর্ব 2-এ স্বাগতম জানাচ্ছি। আমি শায়লা পারভিন তোমাদের সাথে আছি বায়ু দূষণ অভিজ্ঞতার 13, 14, 15, 16 সেশনের দ্বিতীয় পর্ব নিয়ে। আবারও আমরা অনুসন্ধানী পাঠ বই থেকে পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সেই নিয়মগুলো দেখে নেব। দলের অন্য সদস্যদের সাথে আলোচনা করো। এখন কোনো মৌলের পারমাণবিক সংখ্যা জানা থাকলেই কি পর্যায় সারণীতে তার অবস্থান নির্ণয় করতে পারবে? পর্যায় সারণী মূলত একটি ছক বা টেবিল। টেবিলে যেমন সারি এবং কলাম থাকে, ঠিক একইভাবে পর্যায় সারণীতেও সারি এবং কলাম আছে। পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং খাড়া কলামগুলোকে গ্রুপ বা শ্রেণী বলে। অর্থাৎ ডান থেকে বাম পর্যন্ত তোমরা তোমাদের অনুসন্ধানী পাঠ বই থেকে 98 নাম্বার পেজটা এবার একটু খোলা রাখো, কারণ এখানে আমাদের পর্যায় সারণীর বৈশিষ্ট্যটা খুব বিস্তারিতভাবে আলোচনা করার আছে। তো দেখো কি বলেছে, বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত যে সারিগুলো আছে এগুলোকে বলছে পর্যায়, এবং কলাম থাকে পর্যায় সারণীতে, তেমনি সারি ও কলাম আছে। পর্যায় সারণীর বাম থেকে ডান পর্যন্ত বিস্তৃত সারিগুলোকে পর্যায় এবং খাড়া কলামগুলোকে গ্রুপ বা শ্রেণী বলে। এই যে খাড়া যে কলামগুলো আছে এগুলোকে কি বলা হয়? গ্রুপ বা শ্রেণী। আধুনিক পর্যায় সারণীর বর্গাকার ঘরগুলোতে মোট 118টি মৌল আছে। এই যে এখানে যে বর্গাকার ঘরগুলো দেয়া আছে এগুলোতে তোমার সর্বমোট গুণে দেখবে 118টি মৌল আছে। পর্যায় সারণীটি এই অধ্যায়ের শুরুতে দেখানো হয়েছে, অর্থাৎ এই যে যেটা বলেছি আমরা 99 নাম্বার পেজে, এই অধ্যায়ের শুরুতেই কিন্তু পর্যায় সারণীটা বিস্তারিত তোমাদের বইয়ে দেয়া আছে। আধুনিক পর্যায় সারণীর অনেক বৈশিষ্ট্য রয়েছে। পর্যায় সারণীর দিকে লক্ষ্য রাখলে এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পাওয়া যাবে। পর্যায় সারণীতে 7টি পর্যায় বা আনুভূমিক সারি এবং 18টি গ্রুপ বা খাড়া স্তম্ভ রয়েছে। কয়টা আছে? 7টি পর্যায়। দেখো এই যে নাম্বারিং করা আছে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম 7টা আছে পর্যায়। আর এখান থেকে দেখো 1, 2, 3, 4, 5, 6 করে 18 পর্যন্ত 18টা আমার কি দেয়া আছে? গ্রুপ কিন্তু দেয়া আছে। তাহলে আমরা কি দেখলাম? পর্যায় সারণীতে পর্যায় আছে 7টা, এখানে রেড কালার দিয়ে মার্ক করা আছে। দেখো পর্যায় আছে 7টা এরকম বাম থেকে ডান পর্যন্ত, আর লম্বভাবে আছে 18টা গ্রুপ এখানে আছে। প্রতিটি পর্যায়ের বাম দিকে গ্রুপ 1 থেকে শুরু করে ডান দিকে গ্রুপ 18 পর্যন্ত বিস্তৃত। দেখো প্রত্যেকটি পর্যায়ের বাম থেকে 1 থেকে শুরু করে ডান দিকে 18 পর্যন্ত কিন্তু বিস্তৃত আছে। 7 পর্যন্ত প্রত্যেকটাই কিন্তু এই একই ঘটনাতে আছে। সিতে বলেছে মূল পর্যায় সারণীর নিচে আলাদাভাবে ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌল হিসেবে দেখানো হলো এগুলো যথাক্রমে 6 এবং 7 পর্যায়ের অংশ। দেখো এই যে এখানে কিন্তু কি দেয়া আছে? ল্যান্থেনাইড সারির মৌল একটু হলুদ কালার, আর অ্যাক্টিনাইড সারির মৌল এটাও কিন্তু দুইটা হলুদের মধ্যে একটু ডিফারেন্স আছে, একটা একটু অরেঞ্জ কালারের মতো আর একটা হচ্ছে ইয়েলো পুরাই। তো এই দুটো সারি কিন্তু দেখো এটা আবার কোথায়? 6 এবং 7 নাম্বার পর্যায়ে দেখো এই ঘর দুইটাই কিন্তু দেয়া আছে। তো এই ঘর দুইটা যদিও এটাকে পর্যায় সারণী থেকে আলাদা করে রাখা, বাট এরা কিন্তু 6 এবং 7 নাম্বার পর্যায়ের অংশ। পরের পয়েন্টটা কি বলেছে দেখো, পর্যায় 1 থেকে 1-এ শুধু 2টি মৌল রয়েছে। পর্যায় 1টা সবাই খেয়াল করো, দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম এই দুইটা মৌল আছে। পরের পয়েন্টটা বলেছে পর্যায় 2 এবং পর্যায় 3-এ 8টি করে মৌল আছে। সবাই এটা খেয়াল করো, পর্যায় 2 এবং পর্যায় 3 গুণ লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এখানে আছে 8টা মৌল 2-এ। আবার 3-এ গিয়ে দেখতে পাই সোডিয়াম, ম্যাগনেসিয়াম
অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এখানেও কিন্তু কি আছে 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 নাম্বার পর্যায়ে আছে 2টি মৌল, 2 এবং 3 নাম্বার পর্যায়ে আছে 8টি করে মৌল। তাহলে 1 2 3 আমাদের হয়ে গেল। এবার আসো 4 নাম্বার এবং 5 নাম্বার পর্যায়ে কয়টি করে মৌল আছে। দেখো 4 মৌল পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলোনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। এখানে কিন্তু কি আছে এই 18টা মৌল আছে। গুণে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। ঠিক একইভাবে দেখো যখন আমরা 5 নাম্বার পর্যায়টা দেখব সেখানেও কিন্তু আমরা 18টা মৌলই গুণে পাবো। এরপরে আসো 6 এবং 7 নাম্বার পর্যায়ে কয়টা আছে, 32টি করে মৌল আছে। আমরা দেখি 6 শুরু হয়েছে তোমার সিজিয়াম থেকে আর শেষ হয়েছে তোমার রেডনে গিয়ে, আর 7 নাম্বার শুরু হয়েছে আমাদের ফ্রান্সিয়াম থেকে, শেষ হয়েছে আমাদের ওগানোসান দিয়ে। কিন্তু যেহেতু 6 এবং 7-এর মাঝখানে এই ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো আছে, এগুলোকে যোগ করে 6 নাম্বার এবং 7 নাম্বার সারির মধ্যে কিন্তু আমরা কত পাবো, 32টা মৌল পাবো। কাউন্ট করে দেখো। এবার আসো গ্রুপের হিসাবে। গ্রুপ 1-এ আছে 7টি মৌল। দেখো গ্রুপ 1-এ হিলিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, 7টা মৌল। আবার গ্রুপ 2-এ কিন্তু আছে 6টা। দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক একইভাবে 3-এও কিন্তু আছে কয়টা, 32টা। কারণ 3-এর মধ্যেই কিন্তু কি পড়ে গেছে, এই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলো পড়ে গেছে। এরপরে আছে কি গ্রুপ 4 থেকে গ্রুপ 12 পর্যন্ত। দেখো 4 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি গ্রুপে 4টি করে মৌল আছে। 4 থেকে 12 পর্যন্ত খেয়াল করে দেখো। 4-এ কি আছে, টিটানিয়াম, তারপরে হচ্ছে জিরকোনিয়াম, হাফনিয়াম আর হচ্ছে রাদারফোর্ডিয়াম। 4-এ আছে এটা। ঠিক 12-তে গিয়েও আবার দেখো জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি আর হচ্ছে কোপারনেসিয়াম। এভাবে কিন্তু 4 থেকে 12 পর্যন্ত শুধুমাত্র 4টি করে মৌল আছে, নিজেরা হিসাব করে দেখো। এবার বলেছে গ্রুপ 13 থেকে গ্রুপ 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল রয়েছে। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত দেখো 13 মৌলটাকে আমরা গুনি। 13-তে কি আছে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এবং নিহেলিয়াম। ঠিক একইভাবে 17-তে আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর হচ্ছে অ্যাস্টাটাইন আর হচ্ছে টেনেসাইন। তাহলে আমরা দেখলাম যে গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত প্রত্যেকটিতে 6টি করে মৌল আছে। এবং গ্রুপ 18-তে আবার দেখো ওই যে যেরকম 1-এ ছিল হাইড্রোজেন থেকে শুরু হয়েছিল, গ্রুপ 18-তে কিন্তু শুরু হয়েছে হিলিয়াম থেকে। তাহলে সিরিয়ালে পড়ে আসো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, ওগানোসান। এখানেও কিন্তু কয়টা হচ্ছে 1 2 3 4 5 6 7। এখানেও গ্রুপ 7-এ আমরা কয়টা মৌল পাচ্ছি, 7টা মৌল পাচ্ছি। যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 পর্যন্ত, এরকম 15টি মৌলকে ল্যান্থানাইড সারির মৌল বলা হয়। আর যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 89 থেকে 103 পর্যন্ত, এরকম 15টি মৌলকে অ্যাক্টিনাইড সারি বলা হয়। দেখো ল্যান্থানাইড সারিতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা মৌল আছে। একইভাবে অ্যাক্টিনাইড সারিতেও 15টা মৌল আছে। ল্যান্থানাইড শুরু হয়েছে ল্যান্থানাম 57 থেকে লুটেনিয়াম 175 পর্যন্ত, 71 পর্যন্ত। আবার অ্যাক্টিনাইডও দেখো পর্যায় সারণীতে দেখানো আছে। অ্যাক্টিনিয়াম শুরু হয়েছে 89 থেকে তোমার লরেন্সিয়াম 103 পর্যন্ত। তাহলে এখানে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সারিতে 15টি করে মৌল আছে, যাদের একটা পারমাণবিক সংখ্যার সীমা উল্লেখ করা হয়েছে। ল্যান্থানাইড সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি এবং অ্যাক্টিনাইড সারির মৌলগুলোর ধর্ম এত কাছাকাছি যে তাদেরকে পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইড সারির মৌল এবং অ্যাক্টিনাইড সারির মৌল হিসেবে আলাদা করে রাখা হয়েছে। ধর্মের মিল থাকার কারণে তারা কি হয়েছে, এত কাছাকাছি এদের ধর্ম যে এদেরকে আলাদা আলাদা গ্রুপে স্থান না দিয়ে এদেরকে কি করা হয়েছে, একই সাথে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড হিসেবে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে দেওয়া হয়েছে, ধর্মের মিল থাকার কারণে।
যদি মৌলগুলোর ধর্মের ভিত্তিতে বিবেচনা করা হয় তাহলে আমরা আরও দুটি বৈশিষ্ট্য এখানে দেখতে পাবো। একটা হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে দিকে গেলে মৌলসমূহের ধর্ম ক্রমান্বয়ে পরিবর্তিত হয়। এটা ইনশাল্লাহ আমরা 13, 14, 15, 16 এই সেশনটার পার্ট 3-তে আলোচনা করব অথবা পার্ট 4-এ আলোচনা করব। যেহেতু এই সেশনটা 4টা সেশন নিয়ে গঠিত, অলমোস্ট 4টা পর্ব লাগবে এটার পুরো বিষয়টাকে ক্লিয়ার করতে। তো এটা চতুর্থ পর্বেও আসতে পারে যখন আমরা পারমাণবিক ধর্ম নিয়ে আলোচনা করব। সম্ভবত তৃতীয় পার্টটা তোমাদের পর্যায় সারণীতে ইলেকট্রন বিন্যাস থেকে মৌলসমূহের অবস্থান নির্ণয় দিয়ে করা হবে। আর যদি একটা পর্বে শেষ করা যায় তাহলে এটা তৃতীয় পর্বের মধ্যেও পড়তে পারে। এটা তৃতীয় চতুর্থ পর্বের ক্লাসে তোমাদের সাথে আলোচনা হবে ইনশাল্লাহ। তবে একই গ্রুপের মৌলগুলোর ভৌত রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয়। যদি আমরা এগুলোকে ধর্মের বিবেচনায় চিন্তা করি তাহলে এই দুটা বৈশিষ্ট্যও কিন্তু আমরা পাই। এখন অনুসন্ধানী বইয়ের 6.2 চিত্রে পর্যায় সারণীর বৈশিষ্ট্যগুলো দেখানো হয়েছে। তোমরা সবাই তোমাদের বইয়ের 6.2 যে চিত্রটা আছে এই চিত্রটা একটু খুলে ফেলো। 101 নাম্বার পেজে এই চিত্রটা আছে। অনুসন্ধানী বইয়ের 101 নাম্বার পেজে এই চিত্রটা আছে। এখান থেকে আমরা একটু দেখে নেই। দেখো, একটু যদি ভালো করে খেয়াল করো লক্ষ্য করবে এখানে মৃৎক্ষার ধাতু, বিরল মৃত্তিকা ধাতু, অবস্থান্তর মৌল, মৃৎক্ষার ধাতু, বিরল মৃত্তিকা মৌল, অবস্থান্তর মৌল, অন্যান্য ধাতু, অন্যান্য অধাতু, হ্যালোজেন গ্রুপ, নিষ্ক্রিয় গ্যাস, এই বিষয়গুলো কিন্তু চিহ্নিত করা আছে। এবং খুব মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু কালার ওয়াইজ কে কোন টাইপসের মধ্যে পড়েছে সেটা উল্লেখ করা আছে। দেখো, এই যে এরকম হালকা রেডিশ যে কালারটা আছে, এই রেড কালার দিয়ে যতগুলো মৌল আছে এরা সবাই কিন্তু মৃৎক্ষার ধাতু। ঠিক আছে, এটা রেড বা পিঙ্কিশ যে কোনো একটা কালার হবে, বাট তোমরা এই টপে এই জায়গাটা খেয়াল করবে, এটার সাথে দেখবে যে যেই কালারটা মিলে যাচ্ছে এরা সবাই হচ্ছে মৃৎক্ষার ধাতু। তাহলে আমরা বলতে পারি সেই ধারাবাহিকতায় কিন্তু আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম এরা সবাই কিন্তু মৃৎক্ষার ধাতু। ঠিক দেখো, এই যে হলুদ কালার দিয়ে যেটা চিহ্নিত করা হয়েছে এটা হচ্ছে আমাদের ক্ষার ধাতু। ক্ষার ধাতুর মধ্যে তাহলে কি কি পড়েছে দেখো, দেখো হাইড্রোজেনকে কিন্তু বাদ রেখেছে, এটাকে কি করেছে লিথিয়াম থেকে হলুদটা দেওয়া হয়েছে। তাহলে আমরা এই ক্ষার ধাতুর মধ্যে কাকে কাকে পাচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামকে পাচ্ছি ক্ষার ধাতুর মধ্যে। এবার তাহলে তোমরাই বলো যে এই যে অন্যান্য ধাতু যে দেওয়া হয়েছে এই অন্যান্য ধাতুর মৌলগুলা কি কি। দেখো, এই যে 3টা সারি আছে মানে হচ্ছে আমাদের 13, 14, 15, 13, 14, 15, 16 বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, 13, 14, 15, 16 এই 4টা গ্রুপের মধ্যে কিন্তু 3 ধরনের কালার ইউজ করা আছে, 2 ধরনের কালার ইউজ করা আছে আর একটা হচ্ছে এখনো জানা যায়নি। তো যেগুলো একটু এই যে পিঙ্কিশ কালার যেমন অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে তোমার গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, ইন্ডিয়াম, টিন, অ্যান্টিমনি, এরপরে হচ্ছে তোমার লেড, বিসমাথ, পোলানিয়াম, এগুলো সবই কি হচ্ছে কি অন্যান্য ধাতু, কোনো না কোনো ধাতু। আর এই যে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, আর্সেনিক, সেলেনিয়াম, এগুলো সবই কি অন্যান্য অধাতু। এই জিগজ্যাগটা একটু তোমরা ভালো করে খেয়াল করো, এই যে এখান থেকে কিন্তু এই জিনিসটাকে আলাদা করা আছে। ঠিক একইভাবে দেখো, এই যে এখানে 4টা মৌল আছে এগুলো সম্পর্কে এখনো আসলে জানা যায়নি। এরপরে দেখো অবস্থান্তর মৌল, এই যে হালকা একটু ভায়োলেট টাইপই বলতে হবে, আসলে একটু ভায়োলেট টাইপের কালার করে যে মৌলগুলো দেয়া আছে, টিটানিয়াম থেকে শুরু করে একদম এখানে আমরা দেখতে পাই যে মিট্রেনিয়াম বা হচ্ছে কোপারনেসিয়াম, এই সবগুলোকেই কিন্তু চিহ্নিত করা হয়েছে কি এখানে আমাদের অবস্থান্তর মৌল। যেই পর্যন্ত এই ভায়োলেট কালারটা আছে এই পর্যন্ত সবগুলো মৌলই কি এখানে আমাদের অবস্থান্তর মৌল হিসেবে কাজ করছে। তাহলে আমরা কিন্তু পর্যায় সারণীর বৈশিষ্ট্য আমাদের যে 6.2 যে চিত্রটা দেখানো হয়েছে, তোমরা যদি একটু কালারগুলো খেয়াল করে পর্যায় সারণীর এই চিত্রটা দেখো তাহলেই কিন্তু তোমরা খুব সুন্দরভাবে
কোন মৌলটা ইন্ডিভিজুয়ালি ঠিক কোন মৌলটা ধাতু, কোন মৌলটা অধাতু, কোনটা ক্ষার ধাতু, কোনটা হ্যালোজেন, কোনটা নিষ্ক্রিয় গ্যাস, কোনটা হচ্ছে আমাদের অবস্থান্তর মৌল, এই বিষয়গুলো কিন্তু সম্পর্কে তোমরা বিস্তারিত ধারণা পেয়ে যাবে। যেমন ধরো আমাদের একদম লাস্টে 18 নম্বর গ্রুপে যেটা ছিল নিষ্ক্রিয় গ্যাস, এটাকে কি কালার দিয়ে চিহ্নিত করা হচ্ছে? একটু হালকা পেস্ট একটা কালার দিয়ে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসগুলোকে হ্যালোজেন গ্রুপকে হচ্ছে এই হালকা নীল টাইপ একটা কালার দিয়ে চিহ্নিত করা হয়েছে। ঠিক তার পাশেরই যেই গ্রুপটা আছে সেটাই কি আমাদের নিষ্ক্রিয় গ্যাসের একটা গ্রুপ দেওয়া আছে। আমি আশা করি তোমরা সবাই পর্যায় সারণীর বৈশিষ্ট্য এবং পুরো পর্যায় সারণী সম্পর্কে একটা চমৎকার ধারণা অর্জন করতে পেরেছো। প্রত্যেকটা গ্রুপে কয়টা মৌল, প্রত্যেকটা পর্যায়ে কয়টা মৌল, 6 এবং 7 পর্যায়ের মাঝ থেকে কিছু মৌল কেন এবং কোথায় গিয়েছে, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে ডিটেইল আলোচনা করা হয়েছে। তারপরে তোমাদের যে অনুসন্ধানী বইয়ের 6.2-এ যে চিত্রটা দেওয়া ছিল সেটাতে আরও চমৎকারভাবে মৌলগুলো ধাতু, অধাতু, ক্ষার ধাতু, মৃৎক্ষার ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অবস্থান্তর মৌল কে কোনটাতে পড়েছে সেই সম্পর্কেও কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই যে বলা হচ্ছে বারবার যে একই ধর্মের মৌলগুলোকে একই দিকে স্থান দেওয়া হয়েছে, একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে, এবার একটু খেয়াল করে দেখো তো ব্যাপারটা সঠিক কিনা। এই যে সিরিয়ালি যতগুলো মৌল আছে বেরিলিয়াম থেকে শুরু করে রেডিয়াম পর্যন্ত সবাই কিন্তু মৃৎক্ষার ধাতু, ঠিক না? আবার দেখো স্ক্যান্ডিনিয়াম থেকে শুরু করে ইট্রিয়াম পর্যন্ত, ইভেন ইট্রিয়াম পর্যন্ত হচ্ছে কি আমাদের এই দুটো হচ্ছে আমাদের বিরল মৃত্তিকা ধাতু। এখানে 3টা আছে বিরল মৃত্তিকা ধাতু, এইটা সহ ল্যান্থানাইট। তারপরে হচ্ছে তোমার অবস্থান্তর মৌল দেয়া আছে যেগুলো কালার করে দেয়া আছে, অধাতু যেগুলো অন্যান্য ধাতু হবে, যেগুলো হ্যালোজেন হবে, সবই কিন্তু কালার ওয়াইজ যে কে আসলে কোন ধরনের যৌগ গঠনে অংশগ্রহণ করবে, কে কোন ধরনের ধর্ম প্রদর্শন করে, তাদের প্রপার্টিসগুলোও কিন্তু কালার দিয়ে তোমাদেরকে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে। আশা করি পর্যায় সারণীর বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ। এবার আসো পর্যায় সারণীর গুরুত্বটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। পর্যায় সারণীর নানাবিধ সুবিধা রয়েছে। সবকটি মৌল এক সারণীতে থাকার কারণে একটি সামগ্রিক ছবি পাওয়া যায়, যে কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত ধারণা নেওয়া যায়। এখন ধরো এই যে বিরল মৃত্তিকা ধাতু, এটার একটা বৈশিষ্ট্যই যদি তুমি জানো, অথবা মৃত্তিকা ধাতুর একটা বৈশিষ্ট্যই যদি তুমি জানো, অথবা ধাতুর তুমি জানো যে ধাতুসমূহ অধাতুর সাথে মিলে সমযোজী যৌগ তৈরি আয়নিক যৌগ তৈরি করে, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি এখন সোডিয়াম বলুক, পটাশিয়াম বলুক, যেহেতু এগুলো সবই হচ্ছে ধাতু, তুমি কিন্তু খুব সহজেই যে কোনো একটা মৌল বললেই কিন্তু তুমি তার একটা কমন বৈশিষ্ট্য জেনে গেলে কি যে এটা অধাতুর সাথে মিলে আয়নিক যৌগ তৈরি করবে। আবার তুমি জানো যে ধাতু ইলেকট্রন ত্যাগ দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়। এখন তুমি ধাতুর কমন বৈশিষ্ট্য জেনে নিয়ে এই যে মৌলগুলো আছে এরা কি ধাতুর মধ্যে পড়ছে না অধাতুর মধ্যে পড়ছে, এই জিনিসটুকু জানা থাকলেই কিন্তু তুমি ধাতুর বৈশিষ্ট্যগুলো সবই ওই মৌলটার ক্ষেত্রে বলে দিতে পারছো। সেটাই এখানে বলেছে যে সব কয়টি মৌল একই সারণীতে থাকার কারণে একটা সামগ্রিক ছবি পাওয়া যায় এবং যে কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত ধারণা নেওয়া যায়। এমনকি এখনও আবিষ্কৃত হয়নি এমন অনেক মৌলের বৈশিষ্ট্য সম্পর্কেও অনুমান করা যায়। নিচে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ কিছু সুবিধা আলোচনা করা হলো। 1 নম্বর হচ্ছে রসায়ন অধ্যয়নকে সহজ করে। এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। মৌলগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া ইত্যাদি সহ অনেক ভৌত এবং রাসায়নিক ধর্ম রয়েছে। এই ধর্মগুলোকে একসাথে জানা বা মনে রাখা কিন্তু সম্ভব নয়। কিন্তু তুমি যদি পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের সাধারণ ধর্ম জানো, ওই যে আমি যেটা বললাম যে তুমি যদি জানো যে ধাতুর সাধারণ ধর্ম কি কি, অর্থাৎ 1 নম্বর গ্রুপের সবগুলা মৌল ধাতুর বৈশিষ্ট্য প্রদর্শন করবে, 2 নম্বর গ্রুপের সবগুলা মৌল মৃৎক্ষার ধাতুর প্রদর্শন সম্পন্ন করবে, 17 নম্বর গ্রুপে গিয়ে তুমি কি দেখতে পাবে, সবাই হ্যালোজেনের ধর্ম প্রদর্শন করবে। তাহলে তুমি যদি কোনোভাবে একটা গ্রুপের সাধারণ বৈশিষ্ট্য জেনে নাও তাহলেই কিন্তু তুমি কি জানছো, যে কোনো মৌল সম্পর্কে বা তাদের ধর্ম সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে যাচ্ছ। সুতরাং পর্যায় সারণীতে 18টি গ্রুপ ও 7টি পর্যায় রয়েছে। সরি, এখানে 7 হবে, 7টা উঠেনি। 18টি গ্রুপ এবং 7টি পর্যায় রয়েছে।
এখানে অবস্থিত সকল মৌল সম্বন্ধে সহজে ধারণা পেতে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া পর্যায় সারণী সম্পর্কে ভালো ধারণা থাকলে সেখানে অবস্থিত বিভিন্ন মৌল নিয়ে গঠিত তাদের যৌগের বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা লাভ করা যায়। 3 নাম্বার হচ্ছে নতুন মৌলের ধারণা আবিষ্কার। পর্যায় সারণীতে যে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ রয়েছে সেখানে কিছু ঘর ফাঁকা ছিল, যেটা আমরা দেখেছিলাম মেন্ডেলিভ ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন। সেখানে কিছু ঘর ফাঁকা ছিল, পরবর্তীকালে ফাঁকা ঘরের মৌলগুলো আবিষ্কৃত হয়, কিন্তু তার আগেই এই ফাঁকা ঘরের আবিষ্কৃত মৌলগুলোর ধর্ম কেমন হবে তা পর্যায় সারণী থেকে অনুমান করা সম্ভব হয়েছিল। অর্থাৎ যেই গ্রুপে ফাঁকা ঘর ছিল সেই গ্রুপের ধর্ম যদি হয় ক্ষারের মতো, তাহলে ওই মৌলের ধর্ম হবে ক্ষারের মতো। ধরো হ্যালোজেনে একটা ঘর ফাঁকা ছিল, ওই মৌলটাকে যখনই আমি হ্যালোজেন গ্রুপে বসিয়ে দিচ্ছি তখনই কিন্তু হ্যালোজেনের কমন বৈশিষ্ট্যগুলো ওই মৌলের মধ্যেও চলে আসছে। ঠিক একইভাবে বিজ্ঞানী মেন্ডেলিভ তার সময় আবিষ্কৃত 63টি মৌলের পর্যায় সারণীতে স্থান দিতে গিয়ে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছিল। আমরা সর্বশেষ সুবিধাতে চলে এসেছি। আসলে সর্বশেষ বলাটা ভুল হবে, আরও অনেক সুবিধা এর আছে। তো গবেষণায় ভূমিকা রাখাটাও কিন্তু পর্যায় সারণীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেটা কি, আমরা জানি যে এই নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয় এবং এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকেই কিছু ধারণা যদি থাকে তাহলে কিন্তু গবেষণায় সুবিধা হয়। অর্থাৎ তুমি যদি নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাও তো ওই জিনিসটা আসলে কি কি ধর্ম প্রদর্শন করতে পারে। ধরো তুমি একটা যৌগ বানাবে, তো তুমি একটা ক্ষার নিয়ে কাজ করছো, তুমি যদি ক্ষার কি কি ধরনের প্রপার্টি প্রদর্শন করতে পারে বা অ্যাসিড কী কী ধরনের, যেমন অ্যাসিড মানেই হচ্ছে সেটা পানিতে H+ এবং H+ আয়ন দিয়ে দিবে। তো তুমি যদি জানো যে এই যৌগটা হচ্ছে অ্যাসিড এবং এটা এই বৈশিষ্ট্য প্রদর্শন করবেই, ঠিক আছে, তো এটা তোমার জানা থাকলে কিন্তু তোমার গবেষণা অনেক সুবিধাজনক হচ্ছে। কারণ সেই সব বৈশিষ্ট্য বা সম্মিলিত পদার্থ তৈরি করতে কি কি মৌল প্রয়োজন হবে পর্যায় সারণী থেকে ধারণা পাওয়া যেতে পারে। পর্যায় সারণীর উপরে উল্লেখিত সুবিধাসমূহ ছাড়া আরও অনেক ব্যবহার রয়েছে যা তোমরা উচ্চতর শ্রেণীতে জানতে পারবে। আজকের ক্লাসের এখানেই সমাপ্তি। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থেকো।